হ্যালো হাই এভরিওয়ান, In ওয়েলকাম টু মাই 400 ব্লগ। meters, you will আজকে arrive at আমি your কলকাতা destination. ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরার সম্পূর্ণ বাট সম্পূর্ণ বলবো যে কিভাবে তোমাকে যেতে হবে, কোথায় নামতে হবে, কি করে যেতে হবে, একদম কম খরচে, সেটাই আমি জানাবো। আর কলকাতার রাস্তাঘাট মানে ট্রাফিক থাকবে না সেটা তো কখনোই হতে পারে না, প্রচুর ট্রাফিক। তারপর তোমরা শব্দ শুনতেই যানবাহনের শব্দ শুনেই বুঝতে পারছো কতটা ট্রাফিক। আর এই তো আমি প্রথমে আসতে হবে তোমার। তো ফাইনালি আমি ভিক্টোরিয়াতে চলেই আসলাম। এখানে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার একদম সামনের গেটের সামনের দিকে আমি যাচ্ছি। ভিক্টোরিয়ার হিস্ট্রিটা হলো কুইন ভিক্টোরিয়া মূলত 1901 শতকে বিংশ শতকের প্রথমার দিকে কুইন ভিক্টোরিয়া মারা যান এবং তার স্মৃতিচারণায় স্যার উইলিয়াম এমারসন, সে সময় আমরা জানি ব্রিটিশ শাসনকাল, তো তার স্মৃতির উদ্দেশ্যে একটি মিউজিয়াম তৈরি করা হয়েছিল, যেটা রাজস্থানের মাকরানা যে হোয়াইট মার্বেল সেটা দিয়ে। যদিও আমরা জানি যে মার্বেল এখন অনেকটাই হোয়াইট নয়, অম্লবৃষ্টির কারণে, এছাড়া অনেক অ্যাসিডিক বিক্রিয়ায় আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের কালার এখন পুরোপুরি হোয়াইট মার্বেল নয়, অনেকটা ব্লার হয়ে গেছে কালার। তো আমার যাওয়ার অভিজ্ঞতাটা হলো, প্রথমে আমি শিয়ালদা স্টেশন থেকে মেট্রো ধরে এক্সপ্লেনেড অবধি যাত্রা করেছি এবং তারপর এক্সপ্লেনেড থেকে ময়দান থেকে নেমে প্রায় 600 মিটারের হাঁটা রাস্তা, সেখান থেকে আমার ভিক্টোরিয়া ঘোরা। তো হাতে সময় ছিল অনেকটা, আর ট্রেন ছিল অনেকটা দেরি, তো সেই ফাঁকে মূলত ঘুরে আসা ভিক্টোরিয়া। খুবই চারিদিকে গ্রিনারি, অনেক সবুজে ঘেরা একটি প্রাসাদ দেখতেই পাচ্ছ। আমি ভিতরে এক্সিস্ট করে গেলাম। তারপর মূলত যা হয় মিউজিয়ামে, অনেক পুরনো ডকুমেন্টস, পুরনো অনেক ইনস্ক্রিপশনস। তো দেখতে থাকো পুরো ব্লগটা। যেহেতু 15 আগস্ট সবে পেরিয়েছিল, তো সেজন্য চারিদিকে একটু ছিলই কি আগেকার তিরঙ্গা। এখানে হিস্ট্রিক্যাল কিছু ডিটেলস ছিল, এখানে কিছু মূর্তি, পুরোটাই মার্বেলের, পুরোটাই পুরোটাই মার্বেলের। আমি জানি না এটা কিসের মূর্তি হবে, হয়তো ব্রিটিশ কোনো ব্যক্তির। দেখুন এখানে একটা জানি না সে সময় কুইন কিং এরকম পড়তো কিনা, কিন্তু রাখা হয়েছে। ভিতরটা অনেকটা গরম ছিল, যদিও বৃষ্টির আবহাওয়া, কিন্তু ভিতরটা অনেক গরম। হাইটটা পেন্টিংয়ের একদম নিচে। দেখো আমি যেখান থেকে দেখাচ্ছি বাউন্ডারিটা, সেটা আমার হাইটের, তার মানে ভাবো যে কত বড় পেইন্টিংটা হবে। মানে এত বড় একটা পেইন্টিং আমি জীবনের প্রথম দেখেছিলাম, এত বড় একটা ওয়াল পেইন্টিং। তো
ফরেনেরও কিন্তু আসে। আমি সেদিন গিয়ে একজন ফরেনারকে দেখেছিলাম সেখানে আসতে। তো আমি সেটা দেখে খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে এরকম একটা পুরনো মিউজিয়াম দেখার জন্য এত ফরেন থেকে লোকজন আসে দেখতে। তো বিশেষ আশ্চর্যজনক একটা ব্যাপার। রবার্ট ক্লাইভ, establishment founder of West India Company. দেখো শুধু ক্রিয়েশন, কত লেবার লেগেছে, কত দিন লেগেছে এই সম্পূর্ণ বিল্ডিংটা তৈরি করতে। কিছু হিস্ট্রিক্যাল ইনস্ক্রিপশনস, কিছু ডকুমেন্টস, কিছু মূর্তি, কিছু দেখো কতটা উঁচু চূড়োটা দেখা যাচ্ছে। আর এই তো আমাদের কুইন ভিক্টোরিয়ার মূর্তি, পুরোটা মার্বেলের। হ্যাঁ, আমি যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তো সেরকম সময় নিয়ে ঘুরতে পারিনি। এবং বাগানটাও ইনি হচ্ছে রবার্ট ক্লাইভ। কারণ আমি ব্যাগপত্র রেখে গেছিলাম, তো আমাকে রেলওয়ে আরপিএফ আমি জিজ্ঞাসা করেছিলাম, তো আমাকে সাজেস্ট করেছিল যে আপনি আপনার লাগেজ ওয়েটিং রুমে রেখে যান। তো আমি কথা মতো ওয়েটিং রুমে লাগেজ রেখেছি, যার কারণে আমার ঘন্টায় 25 টাকা করে দিতে হতো। তো ওর জন্য আমি অনেকটা সময় নিইনি, কারণ ঘন্টায় 25 টাকা অনেকটা গায়ে লাগে। আর পরে দেখলাম যে এখানেও লাগেজ রাখার জায়গা আছে, যদি যেমন আমার সেরকম লাগেজ ছিল না, তো আমি চাইলেই নিয়ে ক্যারি করতে পারতাম। তো ওনারা প্রথমে বলেছেন যে এখানে লাগেজ নিয়ে ঢুকতেই দেবেন না, কিন্তু সেরকম না, একদম না। এখানে লাগেজ রাখাও যায়, যদি অনেক লাগেজ থাকে তাহলে রাখার ব্যবস্থাও আছে। হয়তো সেক্ষেত্রে চার্জেস নেবে, কিন্তু অতটা না। যেখানে রেলওয়ে ওয়েটিং রুমে আমাকে ঘন্টায় 25 টাকা করে নিয়েছে, তো এতটা না। দেখো এখানে কিছু বাঙালি থেকে শুরু করে ভারতীয় আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, একদম সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদানকারী, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগদানকারী বাঙালি এবং ভারতীয় বিশিষ্ট লোক, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, এদিকে রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ,